দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এই সময়ে সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমরা এই অনুষ্ঠানে। বলা হচ্ছে চলতি বছরটি নির্বাচনের বছর। জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ গরম করায় ব্যস্ত দেশের সবকটি রাজনৈতিক দল। তৃণমূল থেকে কেন্দ্র সবখানেই আলোচনা নির্বাচন ঘিরে। সেই সাথে অর্থনীতি, মানবাধিকার সহ বৈশ্বিক নানা বিষয়েও স্থান পাচ্ছে সব মহলে। কোভিড মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর তুরস্ক সিরিয়ার ভূমিকম্প নতুন করে আতঙ্কিত করছে বিশ্ববাসীকে। এসব বিষয় নিয়ে কথা বলছি আজকের এই সময়ে। সাথে আছি আমি সীমান্ত খোকন। আজ স্টুডিওতে আমাদের সাথে আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলুফার চৌধুরী মনি এবং আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার। আপনাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমি বলেছি যে আসলে নির্বাচনের বছর, নির্বাচন যতই ঘনিয়ে আসছে আলোচনা চলছে, এমনকি মানুষের মধ্যেও একটা দোদুল্যমান অবস্থা, কীরকম নির্বাচন কতটা সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে। আবার সরকারি দল বলছে যে ভালো নির্বাচন হবে আশা করে যাচ্ছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীও সংসদে বলেছেন যে সরকারের অধীনে, মানে এই সরকারের অধীনে যে নির্বাচন হয় সেটা এই উপনির্বাচন যে কয়েকটা হয়েছে এটা এক উদাহরণ হতে পারে। তো নীলুফার চৌধুরী মনি, আপনি কিভাবে মূল্যায়ন করবেন নির্বাচনটা? ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন। আমি তো মনে করি যে সঠিক সময় নির্বাচনই হবে না। আপনি তো বলছেন যে নির্বাচনের খুব সময় কম আছে, কারণ সরকার পক্ষ যে কাহিনী করছে, আমরা তো বলেছি এই সরকারকে আর যাই হোক বিশ্বাস করা যায় না নির্বাচন নিয়ে। কারণ এই সরকার ভোটের সরকার না, এই সরকার রাতের ভোটের সরকার, যেখানে রাতে প্রশাসন অথবা নিজের দল তারা সিল মারতে পারে। তো সিলটা যেহেতু জনগণ মারতে পারে না, কিংবা যদি ইভিএমেও ভোট হয়, দেখেছি যেটা একজনের ভোট বলে কাছাকাছি গেলেই বলে আপনার ভোট হয়ে গেছে, আপনি চলে যান। সো এই সরকারের আন্ডারে বিএনপি নির্বাচন করে যেটা বুঝেছে যে বিএনপি তো দূরের কথা, স্বয়ং ফেরেস্তাও যদি নির্বাচন করে এই সরকারের সাথে পাশ করতে পারবে না। সো এই কারণে বিএনপি একটা সরকার গঠনের জন্য বলেছে যে এই সরকারের আন্ডারে না, নির্বাচনকালীন একটা সরকার থাকবে, সেটা আপনি যে নামেই ডাকেন না কেন, নির্দলীয় নিরপেক্ষ একটা সরকার থাকবে, যার আন্ডারে এই সরকারও নির্বাচন করবে, বিএনপিও নির্বাচন করবে। আমরা মাঠে আছি, আমাদের আন্দোলন প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের আন্দোলনের সাথে আমরা আছি, এবং আমরা বিশ্বাস করি একটা স্বৈরশাসক, একটা ফ্যাসিস্ট শাসক, যত বড় ফ্যাসিস্টই হোক না কেন, সে চিরস্থায়ীভাবে কখনো আসে না, তাকে যেতেই হয়। আমরা যদি অতীতের দিকে তাকাই, বাংলাদেশের গণতন্ত্র অনেক সময়, ম্যাক্সিমাম সময়ই ভঙ্গুর ছিল। বাংলাদেশের গণতন্ত্রকে নিয়ে সবসময় একটা ষড়যন্ত্র থাকতো এবং হতো। সেটা আমরা ব্রিটিশ থেকে শুরু করে, পাকিস্তান থেকে শুরু করে আমরা দেখেছি। এ জাতির লড়াকু জাতি, লড়তে জানে। সো আমরা এইটুকু বলতে পারি যে আগামী নির্বাচন ইনশাল্লাহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের আন্ডারে হবে। সেটা যদি সরকার মেনে নেয় খুব ভালো, তাহলে সরকার একটা সময়ের আগে, 3 মাস আগে সরকার ক্ষমতা ছাড়বে। এই 3 মাসের নতুন একটা সরকার আসবে যে শুধু নির্বাচন করে দিয়ে চলে যাবে। তারপরে যেই আসুক, যদি সরকার সঠিক সময় করে, আর যদি আন্দোলনের মাধ্যমে হয়, সেটা কখন হবে আমরা আসলে কেউই জানি না। সেটা আন্দোলনে হতে গেলে যদি শেষ টাইমটাই হয়, তাহলে আরও 3 মাস সময় পাবে। তবে আমরা বিশ্বাস করি যে আমরা ইনশাল্লাহ আন্দোলনে কামিয়াব হব। এবং এই সরকারের দেখেন আজকে যে অবস্থা, একটা ফ্যাসিস্ট সরকারে থাকলে কি হয়, আজকে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, আজকে ডলার নাই, ব্যাংকের দেউলিয়া, অনেকগুলো ব্যাংক ইতিমধ্যে দেউলিয়া হয়ে গেছে, ব্যাংকের অবস্থা চরম দুর্দশাগ্রস্ত। এইখানে টাকা দিয়ে এলসি খোলা যায় না, এলসি খুলতে পারছে না, একটা বৈশ্বিক সংকট আছে। এটা বৈশ্বিক সংকট আপনাকে বলা যায় না ওইভাবে। আপনি কম করতে পারেন, একদম বন্ধ হয়ে যাবে এটা কিন্তু বৈশ্বিকের মধ্যে পড়ে না। আমার আজকে কম আছে, আমি কম খাবো, কিন্তু আমি এত উন্নয়নের কথা বলবো না। আমরা আসবো আবার। তো শুনেন, যেখানেই অর্থনীতি, যেখানেই রাজনীতি, সেখানেই অর্থনীতি। রাজনীতি যদি স্থিতিশীল হয়, অর্থনীতিটা মজবুত হয় এবং খুব স্মুথলি অর্থনীতিটা চলমান হয়। আর রাজনীতি যেখানে ভঙ্গুর হয়, সেখানে অর্থনীতি আপনি যতই ইনকাম করেন না কেন, শেখ মুজিবুর সময় বলা হয়েছিল তলাবিহীন ঝুড়ি, তখনও কিন্তু এই রাজনীতির অপরিপক্কতা, রাজনীতির অস্থিতিশীলতাই কিন্তু এটা দায়ী ছিল। এই জন্য অর্থনীতিকে আপনাকে আনতেই হবে। পৃথিবীতে অনেক দেশ আছে যারা অর্থনৈতিকভাবে কুলিয়ে উঠতে না পেরে তাদেরকে
অনেক রকম হেনস্থা হতে হয়েছে, অনেক সরকারের চেঞ্জ হয়েছে, এটাও কিন্তু নতুন এটা কিছু আমাদের না। প্রতিবেশী হ্যাঁ, দেশগুলো। তো আমি যে কথাটা বলছিলাম সেই অর্থনীতি ওই জায়গায় আমি বলতে চাই যে একটা ব্যাংকের গভর্নর যখন নতুন শপথ নিল তখন বলল জুন জুলাইয়ের দিকে গত বছরের বলল যে নভেম্বরের দিকে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে, আমরা এলসি খুলতে পারবো। উনি নভেম্বরে আবার জানুয়ারির কথা বলল, আজকে প্রায় মধ্য ফেব্রুয়ারি আমরা কিন্তু এখন এলসির কোনো সুফল, ভালো কোনো আমরা সুবাতাস পাচ্ছি না। সেই জন্য আমি আপনাকে বলতে চাচ্ছি যে এই রাজনীতি আমরা চরমভাবে অর্থনৈতিক- দেউলিয়া। হ্যাঁ। শুধু তাই না, নির্বাচনের প্রকারভেদটাও আমি আপনাকে বলছি, শুধু নির্বাচন। আপনি দেখেছেন যে এই মাসের প্রথম দিনে আপনার 6টা জায়গায় উপনির্বাচন হয়েছে। সরকারের অভিরুচি, সরকারের অগণতান্ত্রিকতা আমরা আবারও অবলোকন করেছি, যেটা হলো আপনার এই 6টার আসন না নিলেও সরকারের কিচ্ছু আসতে যেত না। আর বিএনপি তো নির্বাচনেই যায় নাই, বিএনপির পদত্যাগ করা আসনগুলো, সেইখানে আপনি দেখেন সরকার কার সাথে আজকে এমন একটা জায়গায় আমরা উপনীত হয়েছি যে রাস্তার যাকে আপনি ইউনিয়ন পরিষদের একটা মানে কাউন্সিলর হিসেবে চিন্তা করতে পারেন না, সে এখন এমপি প্রায় হয়েই যায়। এমন অবস্থা যে সরকারের অবস্থা কতটা খারাপ পর্যায়ে গেলে, কতটা দেউলিয়াতে গেলে আজকে এই অবস্থায় কাদের সাথে নির্বাচন করতে আমরা হয়। জনাব কাউসার আপনার কাছে যাই যে আলটিমেটলি তো এই যে উনি যে অভিযোগগুলো করলেন কিংবা বিএনপি কর্মসূচি দিচ্ছে, আবার পাল্টাপাল্টি আওয়ামী লীগের কর্মসূচি আসছে, তো আলটিমেটলি বিএনপির আন্দোলনটাকে আপনারা কিভাবে দেখছেন, আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নীলফার চৌধুরী মণি, এনটিভির যারা অনুষ্ঠান দেখছেন। নীলফার চৌধুরী মণি তো বলেই ফেলেছেন নির্বাচনই হবে না। আমরা বলি কি, সাংবিধানিক ধারাবাহিকতায় একটা গণতান্ত্রিক সরকারে বা দেশে 5 বছর পর পর নির্বাচন হবে, ক্ষমতার পরিবর্তন হবে ভোটের মাধ্যমে, এটাই নিয়ম। কিন্তু বাংলাদেশের অভিজ্ঞতা খুব তিক্ত। 51 বৎসরে আমরা দেখেছি 30 বৎসর অনেকে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, বৈধ অবৈধ সামরিক শাসন প্রজ্ঞা দিয়ে তারা ছিলেন। এটা কিন্তু একটি স্বাধীন সার্বভৌম দেশে কাম্য নয়। আমরা বলি কি, অবশ্যই বিএনপি আন্দোলন করছে, সরকারের পতন চাচ্ছে, হতে হবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মধ্য দিয়ে। লক্ষ্য করে দেখবেন বিএনপি এখন প্রায়শই একটা কথা বলছে, আমরা এই নির্বাচনে যাব না, এবং আমরা নির্বাচনে না গেলে নির্বাচন হবে না কিংবা হতে দেওয়া হবে না। এটা কিন্তু 14 সালেও বলেছিল, এবং হতে না দেওয়ার জন্য কি কি করেছে সারা দেশবাসী দেখেছে, আগুন সন্ত্রাস দেখেছে। নির্বাচন কিন্তু হয়েছে। এখানে 2টা জিনিস, একটা হলো নির্বাচন না হলে কি হবে, একটা অনির্বাচিত সরকার আসবে, অসাংবিধানিক সরকার আসবে, যেটা এখন সংবিধানে নেই, সেটা চাচ্ছেন। আরেকটা হলো দেশে একটা অস্তিত্ব সৃষ্টি করে সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সপরিবারে হত্যা করার 75-এর পরে যেভাবে যারা রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিল সেইভাবে আবার পথ দেখছেন। দেখুন, বিএনপি যদি মনে করে তারা বড় দল, জনগণের পাশে আছেন, তাহলে তারা নির্বাচনের মাধ্যমে আসবেন। আওয়ামী লীগকে হ্যাঁ আন্দোলনের মাধ্যমে মোকাবেলা করবেন, সাংগঠনিক মোকাবেলা করবেন, নির্বাচনের মধ্যে মোকাবেলা করবেন। দেখুন, একটা কিন্তু কথা স্পষ্ট, মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে আমরা চাই আগামী নির্বাচনটা অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দ্বিমূলক হোক, আমরা খালি মাঠে গোল দিতে চাই না। কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতার জন্য কিন্তু নির্বাচন করতেই হবে। নির্বাচন কমিশনে এমন কোনো শপথ নেয় নাই, সংবিধানমূলক আরপিতে এমন কোনো ধারা নাই যে নিবন্ধিত কোনো দল নির্বাচনে না আসলে নির্বাচন করা যাবে না, এটা কিন্তু বলা নাই। এবং আমরা যদি নির্বাচনী পরিসংখ্যান দেখি, 2008 সালের পরে আমাদের রাজনৈতিক নিবন্ধন শুরু হয়। লক্ষ্য করে দেখবেন এরপরে কিন্তু যে কটা জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এই 8 থেকে 10টা দলে অংশগ্রহণ করেছে, এবং 2 থেকে 3টা দল 300 আসন না, 250 আসন বা 350 আসনের মতো তারা প্রার্থী দিয়েছে। এটা বাস্তবতা। 2014 সালে 12টা দল অংশগ্রহণ করেছে, 2018 সালে 11টা রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। অনেকগুলি দলের কিন্তু প্রতিনিধিত্ব এই সংসদে আছে, যেটা একাদশ জাতীয় সংসদে বিএনপির প্রতিনিধিত্ব ছিল, যারা পদত্যাগ করেছেন। এটা একটা ভুল সিদ্ধান্ত। আর নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। সরকার সাংবিধানিক দায়িত্ব
যে সহায়তা সংবিধান 126 ধারা মতে সেটা প্রদান করবে। স্পষ্ট এটা। আমরা চাই নির্বাচন কমিশন শক্তিশালী করতে। আমরা যে পার্শ্ববর্তী দেশের উদাহরণ দিই, সেখানে তো সরকার থাকা অবস্থায় নির্বাচন হচ্ছে, তারা নির্বাচন কমিশনকে শক্তিশালী করেছে। আওয়ামী লীগ সরকারও কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সুবিধা দিয়েছে তার অবস্থার সুদৃঢ় করার জন্য। আমরা একটা পয়েন্ট শেষ করি, কারণ যেহেতু সাম্প্রতিক নির্বাচন বলতে হয়। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। 1 মিনিট লক্ষ্য করে দেখবেন, এই কমিশন আসার পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, কুমিল্লা সিটি কর্পোরেশন, রংপুর সিটি ইলেকশন হয়েছে, প্রতিনিধিমূলক ইলেকশন হয়েছে, অংশমূলক নির্বাচন হয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু কমপ্লেন করেছি যে ইভিএম এ ভোট কাস্টিং কম হচ্ছে, এটা বিবেচনা করা যেতে পারে। কিন্তু এই যে নির্বাচন কমিশন বা নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করে ফেলা, এটা থেকে বেরিয়ে আসতে হবে। আলটিমেটলি গ্যাস বিদ্যুতের দাম বেড়েছে, নিত্যপণ্যের দামও বেড়েছে, আবার সামনে রমজান আসছে। আলটিমেটলি তো মানুষের মধ্যে একটা মানে দ্রব্যমূল্যের দাম নিয়েও একটা আতঙ্ক বিরাজ করছে। তো কি মনে করছেন আসলে বাজারের অবস্থা? বাজারের অবস্থা তো আসলে বলার কোনো অপেক্ষাই থাকে না। আপনার যারা এলসি খুলতো তাদের অফিসগুলো রাতারাতি পড়ে গেছে, এবং যে কোনো জিনিস, একটা গুঁড়ো দুধ কিনতে যাবেন যেটা ছাড়া বাচ্চার চলবে না, সেই গুঁড়ো দুধটার যে দাম বাড়ছে, মানে ধরেন যে 300 টাকার জিনিস এখন 900 টাকা, 1000 টাকা, কোনো সময় জিনিসটা পাওয়াও যাচ্ছে না। এই অবস্থার মধ্যে যখন রোজা আসছে, আপনি জানেন বাংলাদেশে মুসলিম অধ্যুষিত দেশ এবং রমজানটাকে অন্যভাবে দেখে। এমনিই ব্যবসায়ীরা রমজান আসলে অন্য দেশে, পৃথিবীর অন্য দেশগুলোতে খাবারের দাম কমে যায়, কিন্তু বাংলাদেশে এমনিই বাড়ায়। এই সিন্ডিকেটের সাথে আসলে সরকার পেরে ওঠে না। তার উপর এবার জিনিসই নেই, আপনার টাকা হলেও তো জিনিস পাওয়া যাচ্ছে না। আপনি দেখেন যে একটা আপেলের দাম, এটা কিন্তু শুধু মানুষ খায় তা না, এটা রুগীর একটা পথ্য হিসেবে ব্যবহার করা হয়। আপনার যে কোনো আপেল, কমলা, লেবু থেকে শুরু করে যেগুলা 3 গুণ 4 গুণ দাম বাড়ছে। আপনার এই জিনিসগুলো রমজান মাসে কিন্তু একটা মানুষ ফল খাবে, তারা কোথায় পাবে? দুধ বলেন, ফল বলেন, এই যে ডাল থেকে শুরু করে চাল থেকে সব কিছু আপনার কোনোটাই আপনার ঠিক মতো দিতে পারবে না, কারণ এলসি খোলা হচ্ছে না। যে স্বল্প পরিসরে যেটা আসছে, যেটা কেউ হাতে করে গেল নিয়ে আসলো কিছু, সেটা অন্য জিনিস, কারণ বাংলা টাকায় কিছুই দিবে না। নট অনলি এলসি, আপনার অনেক ব্যবসা প্রতিষ্ঠান ইতিমধ্যে দেশ ছেড়ে চলে যাচ্ছে, অন্য বিদেশিরা, কারণ ওরা যে ইনকামটা করছে বাংলা টাকা, ওটা ওরা ডাইভার্ট করে আপনার ডলার করতে পারছে না, ডলার সংকটের কারণে, যে কারণে ওরাও পাত্তারি গুটায় চলে যাওয়ার রাস্তায় আছে। আপনার অনেক এয়ারলাইন্সগুলো তারা চলে যেতে চাচ্ছে, কারণ তারা এটা পারছে না। এবং এই যে রোজার মাস থেকে আগে থেকেই শোনা যাচ্ছে যে এই অবস্থা হবে, আর এটাও তো সত্যি যে আমরা বাইরের জিনিসের উপর নির্ভরশীল, কাঁচামাল থেকে শুরু করে ভোর সকাল থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত। আপনার এই যে বলে যে আমরা চালে স্বয়ংসম্পন্ন, কোনো কিছুতেই আমরা স্বয়ংসম্পন্ন না। হিসাব করেন যে গত অর্থ বছরে বা এই অর্থ বছরে কত পরিমাণ ইম্পোর্ট করা হয়েছে, বা গত অর্থ বছরে এখন করা যাচ্ছে না। এই যে 80 টাকা, 90 টাকা, 100 টাকা চালের দাম, ডালের দাম, বিদ্যুৎ আপনার 1 মাসে IMF কে খুশি করতে গিয়ে 1 মাসে 2 বার বিদ্যুতের দাম বাড়িয়েছে, এবং নট অনলি কম না, কত পার্সেন্ট আপনার প্রতি ইউনিটে প্রথমে বাড়ালো 19 পয়সা, 19 পয়সা বাড়ানোর পর হ্যাঁ আপনার গ্যাসের দাম বেড়েছে, আপনার পানির দাম বেড়েছে, আপনার বাড়ে নাই কোনটার কথা? আপনার হঠাৎ করে ডিজেল পেট্রোলের দাম তো 35 টাকা 40 টাকা বাড়ায় দিল, 40 টাকা বাড়ায় একটা সরকার যখন 5 টাকা কমায়, এটা হাস্যকর ছাড়া আর কিছুই না। এই অবস্থার মধ্যে যখন আমরা চলছি, সেইখানে আপনার নির্বাচনটা কেমন হবে? এই সরকার তো, আমার ধারণা এই সরকার তো কিছু খেতে দিতে না পারে, আবারও তো সেই 74-এর পদধূর নিয়ে আমরা শুনছি। কারণ এখনই আপনার মধ্যবিত্ত শ্রেণীটা টিসিবির লাইনে মুখে হাত দিয়ে, মুখে মাস্ক পরে তারা লাইনে দাঁড়ায়, রাত থাকতেই কত শত শত কর্মঘণ্টা লস করে তারা লাইনে দাঁড়ায়, এবং তারপরেও তাদের শুনতে হয় যে খাবার শেষ, পয়সা দিয়ে তারা খাবার পাচ্ছে না। জীবনের শেষ সম্বল সোনার গয়না বিক্রি করে তারা খাবার কিনছে, জমি বিক্রি করে খাবার কিনছে। এই যে নিম্নবিত্ত এক বেলা খাবার কমিয়ে দিয়েছে, মধ্যবিত্ত চিকন চালের জায়গায় মোটা চাল খাচ্ছে, তারপরেও তাদের উন্নয়নের ফিরিস্তি শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যায়। তো উন্নয়ন যদি এত হয়, তাহলে এই IMF-এর 7 কিস্তিতে লোন নেওয়ার মাত্র কয়টা টাকার জন্য কেন এত নাভিশ্বাস? 38টা শর্ত পূরণ করে IMF-এর লোন নিতে হবে, তাও 7 কিস্তিতে 42 মাসে আপনার এই লোনটা নিতে হবে। কত? $4.5 বিলিয়ন, $4.5 বিলিয়ন আপনার 42 মাসে নিতে হবে। তাহলে বাংলাদেশের অবস্থা এখান থেকেই বোঝা যায়। আমি যখন আপনার সাথে কথা বলছি, তৌহিদ এলাহি বলেছে মাদানী গ্রুপকে, তৌফিক এলাহি, উনি বলেছেন যে প্রাইভেটলি কথা বলতে হবে,
তাদের সাথে এটা জনসমক্ষে বোঝানো যাবে না, অথচ তাদের কাছে শুনি কয়লার দাম নাকি তারা 60% বৃদ্ধি করে চাচ্ছে। 40% বাড়ানো তো আগেই ছিল। আদানি এখন গ্রুপের আদানি বিদ্যুতের দামও গ্রুপে তো আপনার বেশি দামে ডাবল কিনতে হচ্ছে। ডাবলের চেয়ে বেশি 40%। এখন এটা যদি 60% করে আর বাংলাদেশের মন্ত্রী বা উপদেষ্টা যদি বলে যে এটা প্রাইভেটলি বলতে হবে, আপনি দেখেন আমদানিতে আপনার ওভার ইনভয়েসে আপনার ডলার পাচার করেছে আওয়ামী লীগ, রপ্তানিতে আন্ডার ইনভয়েসের ডলার পাচার করেছে আওয়ামী লীগ। এই যে আমদানি রপ্তানির খেলাটায় আজকে বাংলাদেশে ডলার নাই, আজকে টাকা না হয় ছাপতে পারছে তারা, টাকা নাই, ডলার নাই মানে টাকাও নাই, কিন্তু টাকার ওই যে 1,000 কোটি টাকা আপনার ছাপছে এক্সট্রা, সেই টাকায় আপনার কি হয়েছে, মূল্যস্ফীতি হয়েছে, মুদ্রাস্ফীতি হয়েছে। তো এই মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতির মধ্যে যখন তারা বলে যে আরেকটা নির্বাচনে তারা ইভিএম দিবে, আবার ইভিএম থেকে সরে এসে আবার এই যে উপনির্বাচনের মতো নির্বাচন করবে, এই যে তাদের মানুষ ভাত পাচ্ছে না, হাহাকার হয়ে যাচ্ছে, সেইখানে তাদের এই কথাগুলা কেমনতর শোনা যায়। তারপরে যদি বলে যে অংশগ্রহণমূলক নির্বাচন না হলেও কোনো সমস্যা নাই, আমার প্রতিপক্ষের বন্ধু বললেন, তাহলে আসছিল, বলে গেল যে ইলেকশন তারা দেখতে চায়, সবাই চায়, পৃথিবীবাসী চায়, আর ওনারা বলছেন অংশগ্রহণমূলক না হলেও চলবে, যেটা গত 2 বার করেছে। আমি তাদেরকে বলতে চাই, গত 2 বার তারা যা করেছে এইবারও যদি তাই মনে করে তাহলে বিরাট ভুল করবে। কারণ গত বছরের স্যাংশনের পরেই কিন্তু বিএনপিকে কিন্তু আওয়ামী লীগ মাঠে নামতে দেয় নাই। বিএনপিকে যত রকম চোর ডাকাতের চেয়ে ডাবল অত্যাচার করে ডান্ডে রিপোর্টে কিন্তু এখনও বিএনপি জানা যায় যেতে হয় কোনো জেলখানার আসামি বানায়, দাগি আসামিদের ছেড়ে দিয়ে। কিন্তু আমরা যখন আন্দোলনে নামলাম সেটা কখন, গত বছর আপনি হিসাব করেন, গত বছর স্যাংশন খাওয়ার পরে বিএনপি যখন নামা শুরু করলো, আওয়ামী লীগ কিন্তু তাদের ওই জায়গাটা হারায় ফেলছে। এখন আমরা প্রোগ্রাম দিই, ওরাও প্রোগ্রাম দেয়, আমরা প্রোগ্রাম দিই, ওরা মাস্তান ভাড়া করে মুড়ে রাইখে দেয়, হ্যাঁ, যে ওরা কিছু করবে, এগুলো তো শোষা। পুলিশ যখন বিএনপিকে চট্টগ্রাম মারলো তখন ওদের মাস্তান বাহিনী কোথায় ছিল? মাস্তান বাহিনীকে ওইখানে কিন্তু আমরা দেখিনি। পুলিশের সঙ্গে মিলায় তারা আকামগুলা করে, কিন্তু পুলিশ যখন ধাক্কা দেয় তখন কিন্তু তাদের আর দেখা যায় না। অতএব এইসব মাস্তান সোজা করতে বিএনপির 2 মিনিট লাগবে না। যদি ওই আইন শৃঙ্খলা বাহিনী যারা অস্ত্র হাতে নিয়ে চলে ওপেন এবং বৈধভাবে, তারা যদি সামনে সহযোগিতা না করে, তো সেই জায়গায় উনি বলছে যে আরপিওতে কোথাও বলা নাই নিবন্ধিত দল না এলে নির্বাচন হবে না। উনি কিছুক্ষণ আগে এই কথাটা বললেন, হ্যাঁ, কোনো দল না এলে, এরকম সকল দল না, সকল দল মানে উনারা একলাই করতে পারবে নিবন্ধিত, আর কোনো দল না আসলে, সকল দল না আসলেও উনারা নির্বাচন করতে পারবে। আমি এই কথাটা শেষ করে দিই। উনাকে এটাই যদি হয় তাহলে আমেরিকায় সেই কথাটা বলার পরে তারা কেন চুপসে গেছে, আবার তারা কেন অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য এত মাঠে নামে এত রিকোয়েস্ট করতেছে? এবং এই নির্বাচনের জন্য কিন্তু তারা উকিল থিওরি করেছে, ওই যে উকিল আব্দুল সাত্তার মডেল। আমি তাদেরকে বলতে চাই এই আপনার মাধ্যমে যে উকিল সাত্তার কিন্তু স্বতন্ত্র, যতবারই বিএনপির এমপি হোক না কেন উনি কিন্তু প্রার্থী হয়েছেন স্বতন্ত্র। আপনি যদি বিএনপি বা অন্য দল থেকে 30 জন 50 জন নিয়ে যদি সংসদে দেন, কোনোই লাভ হবে না, কারণ সেটা অংশদারিত্ব হবে না, এটা লেভেল প্লেইং ফিল্ড হবে না। আপনার অংশদারিত্ব করতে গেলে আপনার দল থেকে নিতে হবে। আপনি যত লোকরাই বেঈমান বানান বা নিজে বেঈমানি করে কাজগুলা করেন, আপনি মুনাফিকি করে কাজগুলো করেন, কোনো লাভ হবে না। আমি দিন শেষে এটাই বলতে চাই। আচ্ছা জনাব কাউসার, আপনি বললেন যে তাদের তো পদযাত্রার কর্মসূচি আবার দিয়েছে, 2 দিনের পদযাত্রা কর্মসূচি, আপনারা দিচ্ছেন হলো শান্তি সমাবেশ। তো এই একটা হলো এটা পাল্টাপাল্টি কর্মসূচির একটা বিষয়, যার কর্মসূচি পাল্টাপাল্টি হবে কেন? কর্মসূচিটা তো আপনি খাবেন আমি খাবো না, একই টাইমে থাকে আর কি, এই জন্য এটা পাল্টাপাল্টি কর্মসূচি হিসেবে আমরা আগে দেই, তারপরে ওনারা নির্বাচনের বছর প্রতিনিয়তই প্রোগ্রাম থাকবে। নীলুফার চৌধুরী মনি অনেকগুলি কথা বলেছেন। আসলে আমরা গ্রাম থেকে আসছি তো, গ্রামের লোক, আমিও তাই। গ্রামে একটা কথা আছে, একজন জামালপুরের, একজনের হলো নরসিংদীর আর কি, শকুনের দোয়া যদি গরু মরতো তো এই দেশে গরু থাকতো না, সব গরু মরে যেত। নাই তো 700 টাকা কেজি গরুর মাংস, আপনি কি কন, আছে নাকি গরু? তাই যে ফিরিস্তি দিলেন, দেখুন নিত্য প্রয়োজনীয় জিনিস বেড়েছে, এটা কি জন্য বাড়ছে এটা কিন্তু জনগণ বুঝতে পারছে। বিএনপি তো জ্ঞান পাপি, এটা নিয়ে ইস্যু তৈরি করতে চায়, রাজনীতি করতে চায়, জনগণ কিন্তু সাড়া দিচ্ছে না। দেখুন ইউরোপ সহ অনেক দেশে কিন্তু অনেক খাদ্যদ্রব্য রেশনিং করতে হচ্ছে,
আপনি ইচ্ছা করলে 3 কেজি আটা কিনতে পারবেন না, 1 কেজি কিনতে হবে। বাংলাদেশে এই পর্যন্ত এমন কোন জেলা, এমন কোন থানায় হয়েছে যে এই দ্রব্যটা পাওয়া যাচ্ছে না? বাংলাদেশে তো আসলে সিস্টেমটাই নাই, এই না, জন্য নিত্য হয়তো প্রয়োজনীয় ব্যবহার জিনিসটা পাওয়া যাচ্ছে, সরকার এনশিওর করেছে। সামনে রোজায় যেসব জিনিস লাগে এগুলো কিন্তু সরকার পর্যাপ্ত পরিমাণ আনতে পেরেছে। আমি বলেছিলাম যে রাজনৈতিক অস্থিরতা করতে চায়, আর এখন বলছি এই যে গুজব এবং আতঙ্ক। দেখুন, বাংলাদেশে চেক দিয়ে কেউ টাকা পায় নাই, কেউ সুনির্দিষ্টভাবে করতে পেরেছে, 2-1টা হয়েছে, টাকা ছিল না, এসে বলছে টাকা দেয় নাই, এলসি করতে পারছে না। এই যে একটা আতঙ্ক বা গুজব ছড়ানো, কোথায় এটা LC কিন্তু করছে? দেশের বলেন, জন্য আপনি বলেন খুব যে এত বিব্রতকর। তারিখে এত দেখুন, LC হইছে। এই যে বলেছে সরকারি ব্যাংকগুলোকে মনে এই যে হয় কিছুটা আপেলের দাম, ফলের দাম নাকি 3-4 গুণ বেড়ে গেছে। আপেল ছিল 230 টাকা, হয়েছে 270 টাকা। কোথায় এটা কি 3-4 গুণ? 30 টাকা 110 টাকা 20 টাকা করে সব জায়গায় আরে আপেলের আমরা দাম নিয়মিত ছিল। আমি একটা উদাহরণ আপনি দিচ্ছি। কি কথা বললেন? 230 টাকা ছিল। 3 গুণ তো হইতে হয় 100 টা, তাহলে 3 গুণ হলো না, প্রায় 300 টাকা। দেখেন, 100 টাকার আপেল। ক্ষমতায় যেতে চান, রাজনীতি করতে চান, ইস্যু তৈরি করেন, এগুলো কোনো ইস্যু না। না, কিন্তু দাম তো বেড়েছে আসলে, এটা এতটা অবশ্যই স্বীকার করলে এটা আমরা অস্বীকার করছি কি আওয়ামী লীগ সরকার? দাম বেড়েছে, জনগণের ভোগান্তি হচ্ছে, এবং সরকার কিন্তু সবার সাথে এটা শেয়ার করতে চাচ্ছে যে বৈশ্বিক বিপর্যয়ে ভালো ভালো দেশ বাজে অবস্থায় আছে, আমাদেরকে শেয়ার করতে হবে, কিছু জিনিস বাড়াতে হবে। কারণ সরকারের কিন্তু ভর্তুকিতে একটা মাত্রা আছে। আমাদের যে প্রধান সেক্টর এগ্রিকালচার সেক্টর, এটাকে সরকার চালু রাখতে হবে। কারণ 80% লোক গ্রামে থাকে, তারা এগ্রিকালচারে ডিপেন্ডেন্ট। দেশ যখন স্বাধীন হয় জনসংখ্যা ছিল 7.5 কোটি, এখন 16.5 কোটি। আমাদের কিছু চাল আপৎকালীন আনতে হয়, কিন্তু আমাদের কিন্তু এখন হচ্ছে, কারণ সরকার এই এগ্রিকালচার সেক্টরে সার বলেন, বীজ বলেন, বিভিন্ন ক্ষেত্রে একটা ভর্তুকি দিচ্ছে। গত বছরে 27,000 কোটি টাকা দিয়েছে। এটাকে নিশ্চিত রাখতে হবে। কারণ আমরা শহরে যেটা আছি গুটি কয়েক লোক, কিন্তু ম্যাক্সিমাম 80% লোক গ্রামে থাকে। সরকার সেদিকে দিচ্ছে। দেখুন, এই সরকার 1 কোটি পরিবার, মানে 5 কোটি লোককে কিন্তু সামাজিক বেষ্টনের মধ্যে এনেছে। তাদের 10টা কেজি চাল দিচ্ছে, 30টা কেজি চাল দিচ্ছে, বয়স্ক ভাতা, মুক্তিযুদ্ধ, সকল ভাতা দিয়ে এদেরকে আওতায় এনেছে। এটা নিশ্চয়ই 12 কোটি লোককে দেওয়া যাবে না, আর দেওয়া ঠিক হবে না, তো সবাই বেকার হয়ে যাবে, কাজ করবে না। কিন্তু ওভারঅল যে বড় দাগের যে জিনিসগুলো নিয়ে, যেমন কালকেও সমালোচনা হয়েছে যে আদানি গ্রুপ থেকে বেশি দামে বিদ্যুৎ কেনা নিয়ে সংসদে আলোচনা হয়েছে জাতীয় পার্টির রেটে। দেখো, এই জিনিসগুলো কি সরকারের টার্গেটটা কি? আমি তো অনেক সেক্টরে ভর্তুকি দিচ্ছি। দেখুন, ওনাদের 4,000 মেগাওয়াটের বিদ্যুৎ এখন 25,000 মেগাওয়াট, 66,000 কোটি টাকা বাজেট, এখন 6,66,000। এই জন্য বিদ্যুৎ পাওয়া যায় না, বিদ্যুৎ শীতেও থাকে না। আজকে এটা স্বীকার করতে হবে, আমাদের মাথাপিছু $2,800 প্লাস। আমরা কিন্তু বিশ্বে এখন 35তম একটা বৃহৎ অর্থনৈতিক দেশ। এটা তো আমাদের অনেক বড় হয়েছে, এটা অস্বীকার করার জন্য আছে। আমরা চট করে শ্রীলঙ্কার পাকিস্তান হয়ে যাব না, হওয়ার সুযোগ না। ইনভেস্টমেন্ট হয়েছে। আর IMF থেকে লোন এনেছে। IMF কিন্তু নেটে ক্লিক দিলেই বলে দেয় কোথায় কি। আজ পর্যন্ত সুনির্দিষ্ট বের করতে পেরেছেন যে কোনো শর্তে দিয়ে ওনা লোন দিয়েছেন? শর্ত ছাড়া কি লোন দিয়েছে? দেখুন, কিন্তু কোন কোন শর্ত দিয়েছেন সেটা বলেছেন? সেটাও যে ট্যাক্স কর এরকম শর্ত দিয়েছেন? বাংলাদেশের কোন ইন্ডাস্ট্রি লোন ছাড়া ইন্ডাস্ট্রি করেন ব্যবসায়ী? হ্যাঁ, আমরা একটা আপৎকালীন সময় নিয়েছি, কিন্তু IMF যত অল্প সময়ে বাংলাদেশকে লোন দিয়েছে, যত লোক লোন নিয়েছে IMF এর, কোন লোক কি কোন দেশই IMF এর লোন নিয়ে শান্তিতে নাই। দেখুন, এই ক্রাইসিসে আমরা এটা করতে পারছি, কিন্তু আমাদের IMF এর তো করা শর্ত থাকে। না, কিন্তু আপনারা সাংবাদিকরা কি পেয়েছেন যে সরকারকে এই শর্ত দিয়েছে? এমনি রাশিয়ার লোনের কিস্তি দিতে পারে নাই তারা, তার উপর আবার IMF। দেখুন, এগুলো অপপ্রচার। কিস্তি না দিতে পারলে পরের লোন তো পাবে না। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা স্টেবল বলে IMF এই টাকাটা দিয়েছে। হয়তো বা এই টাকাটা দরকার, কারণ আমাদের তো একটা ডলার ক্রাইসিস আছে, স্বীকার করতে হবে। কারণ সারা বিশ্বে আমরা দেখছি, পার্শ্ববর্তী দেশ দেখছি এটা, তাই না? এই বাস্তবতা নেওয়া হয়েছে, কিন্তু এই যে একটা অপপ্রচার, এই শর্ত দিয়েছে যার জন্য কোনো দেয় নেই। বরং অল্প সময়ের মধ্যে পাকিস্তানকে দিচ্ছে না, এখনো অনেক শর্ত, পাকিস্তান সেটা মেনে নিচ্ছে, টাকাটা দরকার। আমরা বলি কি, এই অপপ্রচারগুলি বন্ধ করে এটা করা উচিত। একজন উপদেষ্টার কথা বলেছেন, উনি কিন্তু বলেছিলেন যে দিনের বেলা বিদ্যুৎ থাকবে না, বলেছিলেন না? সেই সমস্যা কিন্তু আমাদের হয়নি। এটা তো ঠিক, আমরা শতভাগ বিদ্যুতের ব্যবস্থা করতে পেরেছি। এখনকার যার বয়স 18, সে কিন্তু লোডশেডিং দেখে নাই। এক সময় বিদ্যুৎ আসতো, এবং আমাদের সমস্যা হয়েছিল, এটা কিন্তু কাটিয়ে উঠছে আমরা। এই যে বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ গেল, ফুটবল, বাংলাদেশে কোনো অভিযোগ পেয়েছেন যে বিদ্যুতের জন্য কি খেলা দেখতে পারে নাই? তো
নীলুফার চৌধুরী মনি, আপনি তো নিশ্চয়ই জানেন যে রাষ্ট্রপতি নির্বাচন হবে, এর মধ্যে এই বিষয়টা নিয়েও বেশ আলোচনা চলছে। তো রাষ্ট্রপতি নির্বাচনের সাথে আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট কতটা প্রভাব পড়তে পারে, কিংবা শুনেন, রাষ্ট্রপতি এই নির্বাচন, আমি সরি মহামান্য নিয়ে কথা বলছি, উনি তো নামে তালপুকুর, কাজে তো ঘটিয়ে ডুবে না। যে দেশে রাষ্ট্রপতির মিনিমাম কোনো ক্ষমতা থাকে না, একটা ডিম আলাদা করে একা খাওয়ার কোনো ক্ষমতা থাকে না, সে দেশে রাষ্ট্রপতির কোথায় নির্বাচন হলো কি হলো না, এটা রাজনীতিতে কতটা প্রভাব পড়বে? রাজনীতিতে কেন প্রভাব পড়বে? রাষ্ট্রপতি, এটা যে দল ক্ষমতায় থাকে তারাই রাষ্ট্রপতি নিয়োগ দেন। তাদের এখানে সংসদ দিয়ে যদি রাষ্ট্রপতির কথা বলেন, তাও সংসদে তারাই বেশি, তারাই সবকিছু, সেটাই বলছি। আর রাষ্ট্রপতি যার কোনো কাজই নাই, ঢাল নাই তরোয়াল নাই, নিধিরাম সর্দার। আমাদের রাষ্ট্রপতির যদি ক্ষমতা বাড়ানো হতো, তাহলে রাষ্ট্রপতি নিয়োগে একটা ভূমিকা থাকতো। আমি আপনার কথাই বলছি, তাহলে ভূমিকা থাকতো যে এই রাষ্ট্রপতির কাছে বিবেকটা কাজ করতো। যার কোনো বিবেকই কাজ করে না, যার যে কিনা ওই একবার সংসদে এসে ওপেন করে দিয়ে যায় আর একটা শপথ বাক্য পাঠ করানো ছাড়া তার আর কোনো কাজ নাই, তাহলে সেই রাষ্ট্রপতি কে হলো আর কে হলো না, তাতে জাতির একটা যে কোনো ছাপ পড়বে, ভালো মন্দ বা এসব কিছুই পড়বে না আমার দৃষ্টিতে। আমি মহামান্য নিয়ে কথা বলতে চাই না, তারপরে এটা তার সিস্টেম নিয়ে কথা বললাম। হ্যাঁ, আরেকটা জিনিস নিয়ে, মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গতকালকে বলেছেন যে হরতাল অবরোধের মতো কর্মসূচি আসতে পারে। অবশ্যই এটা সিচুয়েশন তো হতেই পারে। আপনাদের মানে ইন্টারনালি কি কোনো মানে ওইরকম? দেখেন, আমাদের ইন্টারনালি যদি কিছু থাকে সেটা ইন্টারনাল, সেটা তো আমি আপনাকে এই টেলিভিশনের টকশোতে বলার, আপনিই বলছেন ইন্টারনাল, সেটা আমার বলার মতো স্পর্ধা নেই, কারণ আমি দলের মহাসচিব না। এটা আপনারা সাংবাদিক হিসেবে মহাসচিবের কাছ থেকেই জেনে নেবেন ইন্টারনাল কি এক্সটার্নাল কি। আমি শুধু এইটুকু বলতে পারি, মানুষ মানে বিপর্যস্ত হয়ে গেছে, মানুষ বিধ্বস্ত, মানুষ ক্লান্ত, মানুষ শ্রান্ত, মানুষ আগামীকাল কী খাবে মানুষ জানে না। এই যে উনি ডাহা অসত্য কথা বললেন, অবশ্যই নামের সাথে যে পোস্টটা, উনি যে জবটার সাথে জড়িত, অসত্যকে সত্য বানানো কোনো ব্যাপার না। সেইখানে উনি বললেন কি, যাদের বয়স 18 বছর তারা বিদ্যুতের কষ্ট কি জিনিস তারা জানে না। অথচ বিদ্যুৎ আজ থেকে 3 মাস আগে, শীতের আগে রেশনিং সিস্টেমে বিদ্যুৎ চলতো। ধানমন্ডি 3 বার গেলে বনানীতে 3 বার যাইতো, বনানীতে 3 বার গেলে তারপরে শীত আছে, এখন মানুষের লাগছে না। আপনি দেখেন আর 10 দিন, এখনো মুফাসলে যান, আমি প্রতি মাসে মুফাসলে যাই, আমি দেখি বিদ্যুৎ থাকে কি থাকে না। এই শীতের মধ্যেও কিন্তু মুফাসলে অনেকবার বিদ্যুৎ যায় এবং কখনোই 1 ঘন্টার আগে আসে না। উনি বলল 18 বছর যাদের বয়স, এই 18 বছরের সন্তানরা তারা কিন্তু ধিক্কার দিচ্ছে, কারণ এর মধ্যে অনেকের পরীক্ষা গেছে, অনেকের অনেক সমস্যা গেছে, তারা বিদ্যুৎ পায় নাই। আর 25,000 মেগাওয়াট এত যদি বিদ্যুৎ থাকতো, তাহলে আদানির কাছ থেকে ওনারা দ্বিগুণ পয়সা দিয়ে 200 টাকার কয়লা 400 টাকা দিয়ে তার কাছ থেকে কিনতেছে, তারপরে দ্বিগুণ দিয়ে তারা চললেও টাকা দিতে হবে, না চললেও টাকা দিতে হবে। এইটার নামই হলো রেন্টাল কুইক প্ল্যান, যেটা আকবর আলী খান সাহেব চলে গেছেন প্রয়াত, উনি বলেছিলেন যে 50 বছর বাংলাদেশকে পিছিয়ে দিছে এই রেন্টাল কুইক প্ল্যান করে। কিছু মানুষ লুটপাট করে টাকা আলা হয়েছে, কিন্তু তাদের কোনো লাভ হয় নাই। এই লাভ লস নিয়ে যে লাভরে চিন্তা করে না, 200 কোটি টাকার যদি এক নেকে কোনো আপনার কোনো প্রকল্প যায়, তারা ঢিল দিয়ে বলে এটা বাড়ায় নিয়ে আসো। যে এইখানে উন্নত দেশে বা পাশের দেশে 10 কোটি 5 কোটি দিয়ে পার কিলো রাস্তা বানায়, সেখানে ওনারা 93 কোটি থেকে 185 কোটি টাকা পর্যন্ত দিয়ে রাস্তা বানায় 1 কিলো। তাহলে বুঝেন যে লুটপাটের সংখ্যাটা কেমন। এই জন্য এক একজন মন্ত্রী মিনিস্টার এরকম করে তোরা কেমন আছিস বলে তারা ঘড়ি দেখায়, আংটি দেখায়, শার্টের বোতাম দেখায়, কতটুকু তারা দামি জিনিস, কোটি টাকার ঘড়ি কয়টা আছে, এইসব নিয়ে তারা আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কার বেগম পাড়ায়, শেখ পাড়ায় কতগুলা বাড়ি, এইসব নিয়ে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনার তাদের তো কিচ্ছু আসে যায় না যে এইসব থাকলেই কি না থাকলেই কি। এই যে ডলার সংকটে কিন্তু এখন ফ্লাইট পর্যন্ত গোটায় নিচ্ছে, অথচ তাদের কিন্তু কিচ্ছু হচ্ছে না। তারা স্মার্ট বাং বলতে গিয়েই বাংলাদেশের একটা মঞ্চ ভাঙে পড়ে যাচ্ছে, তারপরেও কিন্তু স্মার্ট বাংলাদেশ থেকে তারা সরে আসছে না। মঞ্চ ভাঙুক, থাকুক, পচুক, গলুক, আপনার যে দলের মহাসচিবকে একটা হিরো আলম চ্যালেঞ্জ দেয়, চ্যালেঞ্জের উত্তর দিতে পারে না, কতটা দেউলিয়া হয়ে গেছে। যে ভোটের 10% লোক ভোট দিতে যায় না, আওয়ামী লীগে কি 10% লোকও নাই ভোট দেওয়ার মতো?
তাহলে যদি লোক থাকতো তাহলে তো ভোট দিতে যাইতো। তাহলে তারা কতটুকু দেউলিয়া হলে তারা এই কথাগুলো বলে, তারা রাতে ভোট করবে না তো কখন ভোট করবে? এইবার তারা কি করবে? এটাই তো, এই যে উকিল মডেল পর্যন্ত আসছে যে বিএনপির, আমি এর মধ্যে একটা মিছিলে গেছি, মিছিলের এত বড় দৈর্ঘ্য দেখে হাঁটা পদযাত্রায় আমি দেখে বললাম যে যেখানে গেছি তাদের বললাম যে আপনাদের তো নির্বাচনী প্রচারণাও হয়ে গেল। তো উনি বলছে হ্যাঁ এটা আমাদের অনেক বড় মিছিল এবং হয়ে গেল। তো হয়ে গেলার পরে আমার হঠাৎ মনে পড়ছে আমরা যখন ছোটবেলা রাজনীতি করতাম তখন বামরা গান গাইতো, ডিম পারে হাসে খায় বাগদাসে। তো বাম যারা সংগঠন করতো ওদের গান হলো ডিম পারে হাসে। আমি তখন এই গানের লাইনটা বললাম, আহারে কি বেচারা, ডিম পারে হাসে খায় বাগদাসে। আমরা মিছিল করি এত লম্বা পদযাত্রা, ওনারা রাইতে ভোট করে পাশ করে যায়। সংসদে ওনারা থাকে, কোনো কথা কইতে পারে না, কিছু কইতে পারে না, নিজের ভোট নিজে দিতে পারে না, প্রশাসন ভোট দিয়ে দেয়। ওই যে মানিকগঞ্জে আমি প্রায় অনেকগুলো টকশোতে বলছিলাম, মানিকগঞ্জে এক দলীয় মিটিংয়ে ওদের ডিসিএসপিও ছিল। তো সেইখানে নাকি একজন নেতা বলছে, কয়া এইখানে এমপি কয়জন? কয় 3 জন। কয় ডিসি কয়জন? কয় 1 জন। কয় তাহলে পাওয়ার কার বেশি? কয় ডিসির। আজকের বাংলাদেশ পাওয়ার তাদের ডিসি সাহেবরা এখন বলে এমপি সাহেব, আগে তো বলতো মাননীয় করে দাঁড়াইতো, আর এখন বলে আপনি আসবেন আমাকে বলবেন না, আপনি স্যার বলতেন, স্যার করতে করতে থুথু এর হয়ে যেত। আর এখন ডিসি সাহেবরা বসে থাকে, এমপি সাহেবরা পারমিশন নিয়ে ঢোকার পরে বলে যে আপনি আসছেন, জানাই আসেন না কেন, এরপরে আসলে আমাদের মিটিং থাকে, আপনারা জানাই আসবেন। রাজনীতিটা এই জায়গায় নিয়ে গেছে তারা, এই জায়গায় যে রাজনীতিবিদ, আমরা এত বছর পুর খাওয়া রাজনীতিবিদ, আমরা রাজনীতি করতে পারি না, আমরা ভোট পাই মানুষের, আমরা সংসদে যাইতে পারি না। তারা ওই ডিম পারে হাসে খায় বাগদাসে, তারা সংসদে যায় যারা কথাও কইতে পারে না, ওই সংসদ তো গান বাজনার জায়গা, আসরখানা, নাচের আসরখানা, যত নর্তকী গায়িকা নায়িকা খেলোয়াড় এইসব দিয়ে ভরে ফেলছে। ওই লেলিন বলছিল অনেক বছর আগে, সংসদ তো একটা প্রাণীর নাম বলছিল, যে নামটা আমি বললাম না, অমুকের খোয়ার। আজকের বাংলাদেশের অবস্থা আমার তার চেয়েও খারাপ মনে হয় যে একজন হিরো আলম চ্যালেঞ্জ করে একটা দলের, পাওয়ার পার্টি 3বারের ক্ষমতা সম্পন্ন একটা দলের নটনি, 3বার বোধহয় সে দলের সাধারণ সম্পাদক তাকে চ্যালেঞ্জ দেয়, সে কিন্তু আর কোনো উত্তর দিতে পারে না। যে হ্যাঁ বলছে আসেন খেলা হবে, আমার সাথে আপনার খেলা হবে, দিনের ভোটটা আপনিও দাঁড়ান আমিও দাঁড়াই, দুজনে মাঝখানে থাকি, দেখেন ভোট কেরা পায়। এটা কখন একটা সাধারণ পিপল এবং পুর খাওয়া পিপল, পিছনে পড়া পিপল বলতে পারে? কারণ সে জানে অবশ্যই যে এরা দাঁড়াইলে মানুষদের কতটা ঘেন্না করে, যে এরা দাঁড়াইলে কেউ তাদেরকে ভোট দিবে না। আচ্ছা জনাব কাউসার, আপনি কি মনে করেন যে এই যে ভোটে যে বলা হচ্ছে যে ভোটার সংখ্যা কম কিংবা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না, তো এই জিনিসটা নিয়ে আপনারা কতটা কনফিডেন্ট যে আগামী নির্বাচন হতে পারে বা জনগণের সম্পৃক্ততা থাকবে? আগামী নির্বাচন অবশ্যই হবে, সাংবিধানিক ধারাবাহিকতা, এটাই বাস্তবতা, এটাই আইন। মানে কতটা কম্পিটিশন হবে বা কতটা এখন একটা দল যদি মনে করে ইনভলভমেন্ট থাকবে, তাই না, সেটা জনগণ দেখবে। আপনি যেটা শুরু করেছিলেন মহামান্য রাষ্ট্রপতি দিয়ে, রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি, এটা একটা সাংবিধানিক পোস্ট। যিনি রাষ্ট্রপতি হবেন উনি কিন্তু যে কোনো দল থেকে পদত্যাগ করে হতে হবে, উনি আইনের ঊর্ধ্বে, এটা আমাদের মেনে চলতে হবে। কিন্তু এটা মনে রাখতে হবে, আওয়ামী লীগ আমলে যারাই রাষ্ট্রপতি হয়েছে, জিল্লুর রহমান সাহেব ইন্তেকাল করেছেন, হামিদ সাহেব 2 টার্মে চলে যাচ্ছেন, বা সাহাবুদ্দিন যারা ছিলেন, তারা একদম সঠিক পথে সম্মানের সাথে গিয়েছেন। সায়েম সাহেব বই লিখেছেন যে সাইন করতে হয়েছে। বি চৌধুরী সাহেবরে কিন্তু আমরা মহাখালী রেলগেটে দেখেছি, রেল লাইনে দৌড়াচ্ছে, এটা আমরা দেখেছি। কিন্তু না, এটা তো উনি পদত্যাগ করার পরে, আর যাই হোক আমরা দেখেছি। তো যাই হোক, ফেরার পরে কারা বানিয়েছিলেন, কারা দৌড়িয়েছিলেন, তারাই তো বানিয়েছিলেন। পরবর্তীতে ইয়াজুদ্দিন স্যার, আমার সরাসরি শিক্ষক সোহেল স্যার, দেখেছি তো, এগুলি দেখা হয়েছে। যাক, ওই জায়গায় আমরা যেতে চাই না। দেখুন, এই 14 বছর আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। আমরা বলি কি যে বারবার বলছেন মফস্বল শহর, বাংলাদেশে কিন্তু মফস্বল শহর নাই। আগে সকালের পত্রিকা বিকালে যাইতো, পরের দিন সকালে যাইতো, এখন কিন্তু সেই বাংলাদেশ নাই। গত নির্বাচনে আওয়ামী লীগের স্লোগান ছিল গ্রাম হবে শহর, প্রতিটা গ্রামে শহরের সুবিধা দেওয়া হয়েছে, স্কুল সরকারিকরণ হয়েছে, রাস্তা হয়েছে, বাজার ঘাট হয়েছে, যোগাযোগ ব্যবস্থা বলেছে। বাংলাদেশে এখন এমন কোনো গ্রাম নেই যেখানে অটো চলে না, এইটা করেছে। বিদ্যুতের ব্যবস্থা হয়েছে, পানির ব্যবস্থা করা হয়েছে, এটা করা হয়েছে। দেখুন, বাংলাদেশ এখন 2টা জিনিসের অভাব বোধ করে না। আগে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়
বলতাম কবে হরতাল হবে, নাকি পরীক্ষার দিন হলে ভালো হয়, বা অনেক ছাত্রছাত্রী বলতো এই দিন হরতাল দেওয়া যায় না, তাহলে পরীক্ষা দিতে হবে না। হরতাল জিনিসটা নিখোঁজ। আর একটা হারিকেন, আমরা কিন্তু কুপির সাথে পরিচিত, কুপি তো নাই, হারিকেনও নাই, গ্রামে এখন সনের ঘরও নাই, বললে বলবে সনের কি জিনিস নাকি। এটাই বাস্তবতা। এই জায়গায় বাংলাদেশ দাঁড়িয়েছে। ওনাদেরকে পজিটিভ চিন্তা করতে হবে, আগামী বাংলাদেশ কীভাবে চিন্তা করতে হবে, আগামী জেনারেশন কি চিন্তা করতে হবে। এই যে অনেকগুলি কথা বলে ফেলেছেন, দেখতে হবে জনগণ, মানুষ ভোটার এগুলি নিচ্ছে কিনা, কেন তারা কিন্তু ওইগুলি দেখেই একটা জিনিস মানুষ কম্পেয়ার করে, যে একটা হলো ডেমোক্রেসি, একটা হলো ডেভেলপমেন্ট। হ্যাঁ, এইটা দুইটা কম্পেয়ারের মধ্যে তো একটা সমতা। দেখুন, আমি সেটা বলবো না, আমি উন্নয়নটা অন্যভাবে বলতে চাই। আমি বলতে চাই স্বাধীনতার জনসংখ্যা ছিল 7.5 কোটি, এখন 16.5 কোটি। আমার যে মৌলিক অধিকারগুলো আমার স্থানীয় প্রশাসন, আমার জেলা প্রশাসন, সরকার সেগুলি এনশিওর করতে পারছে কিনা। ঢাকা শহরে যদি আরো 20 বছর আগে মেট্রো রেল হতো, ঢাকা শহরে এত দুর্ভোগ হতো না। এবং আগামী 4 বছর পর সময় আরো 4-5টা মেট্রো রেল হবে। আমরা মনে করি আমাদের পার্শ্ববর্তী দেশ অনেক দেশে হয়েছে, এগুলো চিন্তা করা দরকার ছিল। পদ্মা সেতু স্বপ্নের বিষয়, মাদারীপুর, শরীয়তপুর এইসব জেলার জন্য সময়ের সাথে তাই সাথে না আসলে হয়েছে, কিছু জিনিস হবে। কিন্তু উদ্যোগ নিতে হয়েছে। পদ্মা সেতু তো জননেত্রী শেখ হাসিনা নিজের পয়সাই করেছেন। এই যে মাসে 100 কোটি টাকা আসছেন, এটা নিশ্চয়ই ওয়ার্ল্ড ব্যাংকে ফেরত দিতে হচ্ছে না, এটা তো রাষ্ট্রীয় কোষাগারে জমা হচ্ছে। এবং 30,000 কোটি টাকা তো উনি এখন 50,000 কোটি টাকা প্রজেক্ট নিচ্ছে। ওনারা কি সাথে সাথে কি বলেন, লুটপাটের ক্ষেত্র তৈরি করেছে। আচ্ছা, আমি কালকে শুনেছি 30,000 কোটি টাকার পদ্মা সেতু না 70,000 কোটি টাকা খরচ হয়েছে, অথচ সরকারের থেকে বলা হচ্ছে 30,900 কোটি টাকা খরচ হয়েছে। এই যে বলা, এই যে কাল্পনিক দিয়েছে, এইগুলো বুঝতে হবে। আমার দেখতে হবে জনদুর্ভোগ, মৌলিক যে অধিকার, যে কাজগুলো, সেগুলি সরকার নিষ্পত্তি করতে পারছে কিনা। আমরা আর আপনার 2 মিনিট আছে, এই 2 মিনিটের মধ্যে আপনি। আমি একটু বলতে চাই মেট্রো রেল সম্পর্কে। মেট্রো রেল কতটুক? 10 কিলো। 10 কিলো রেলে কত টাকা? 100 টাকা। 10 কিলো, এটা হলো একটা বড়দের রাইড। বাংলাদেশে কিন্তু বড়দের কোনো রাইড নাই। আপনি বলেন 10 কিলো আসলে আমার কতটুকু লাভ? আমার আবার ওইখান থেকে নেমে আবার গাড়ি নিতে হবে, আবার সিএনজি নিতে হবে, আবার উবার নিতে হবে, অথবা আমাকে রিকশা বিকল্প শোনেন, আপনার টানা 15 বছর ক্ষমতায় আছেন, লুটপাট করে 11 লক্ষ কোটি টাকা শুধু নরমাল সরকারি হিসাবেই চলে গেছে এই দেশ থেকে। ক্ষমতায় আপনি কি দেখাইতে পারছেন? একটা পদ্মা সেতু, যেটা কিনা খালেদা জিয়ার সময় এটা নিয়ে আলোচনা হয়েছে, এটা নিয়ে প্রথম হয়েছে, তারপরে আসছে 10,000 কোটিরে আপনি 40,000 কোটি টাকায় নিয়ে গেছেন। তারপরে রাস্তার এই পার ও পার তো আরো আছেই, এইসব তো আছে, অধিগ্রহণের ব্যাপার তো আছেই। আপনি পদ্মা সেতু যেদিন ওপেনিং করেন সেই দিনও বলেন এটা বিশ্বের বিস্ময়, আপনার পৃথিবী নাকি অবাক বিস্ময়ে তাকায় আছে। এখন আপনি বলেন যে আপনার টাকা নাই, পয়সা নাই, ডলার নাই, আপনার এলসি নাই, আপনার খাবার নাই, দাবার নাই, আপনার টিসিবির লাইন নাই, কোথায় পেয়েছেন খাবার নাই, এলসি নাই? যে এই মাসে আমার এলসি এত টাকা হয়েছে, অঙ্কের ঘর তো আর বন্ধ হইলো না। আপনি নিয়ে আসেন, আপনি তো ডেইলি 2-3টা টকশো করতেছেন, তাহলে আপনি লিখিত আনেন না কেন? আপনি কত হাজার কোটি টাকার এলসি আপনি পাচ্ছেন না সেটা বলেন না, আমার তো হচ্ছে, আমার যেহেতু প্রক্রিয়া হচ্ছে আমি বলতে যাব কেন? আপনি কত টাকা নিয়ে আসেন, আপনি এই হিসাবটা করেন। আপনি তো এটা আনেন না, খালি এইসব গুজামিল হিসাব দিবেন না। গুজামিল আর আপনারা আকাশে বিল দিবেন না, গুজামিল আকাশে বিল দিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না, নির্বাচনে জয়ী হওয়া যাবে না। ইলেকশন করছেন, এই যে সব রকম বলে ফেলেন যে বাংলাদেশে আমাদের হচ্ছে, এটা বেরিয়ে আসতে হবে। নিজের দূষণের গাড়ি চাপাবেন, এই দিয়ে নদী পার হওয়া যাবে না। আপনি ঘরে ভাত দিতে পারছেন না। ধন্যবাদ দুইজনকে, ধন্যবাদ। নিয়ে দাঁড় করাইছেন বাংলাদেশকে। নীলুফার চৌধুরী মনি এবং এবিএম রিয়াজুল কবির কাউসার, আপনাদের দুইজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এই সময়ের আয়োজন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। শুভরাত্রি।